স্বাগত সমসাময়িক বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন আপনার সঙ্গে অনুষ্ঠানের সঙ্গে রয়েছে আমি তপন মাহমুদ লিমন। আমাদের আজকের বিষয় কতটা নিরাপদ রেলপথ, এবং এই বিষয়ে কথা বলার জন্য আমন্ত্রণ জানিয়েছি বুয়েটের পুরকৌশল বিভাগের শিক্ষক এবং যোগাযোগ বিশেষজ্ঞ মোহাম্মদ হাদিউজ্জামান। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা বলছিলাম আজকের বিষয় কতটা নিরাপদ রেলপথ, এবং এই প্রথমেই যেটা জানতে চাচ্ছি, আমরা বলছি যে গত কয়েকদিন ধরে বিশেষ করে শুক্রবার আমরা দেখেছি গাজীপুরে জয়দেবপুরে তেলবাহী ট্রেনের উপরে যাত্রীবাহী ট্রেন ধাক্কা দিয়েছে, এবং সেখানে আমরা বড় বাঁচা বেঁচে গেছি, কারণ সেখানে কোনো যাত্রী ছিল না। কিন্তু এরকম ঘটনা তো ঘটছেই, প্রতিনিয়ত ঘটছে। সেই জায়গাটা নিয়ে আলাপ করতে চাই, এবং নিশ্চয়ই এবং এর সাথে মিলিয়ে আমরা দেখতে চাই যে আসলে কতটা সব মিলিয়ে আমাদের রেলপথ কতটা নিরাপদ। জি, ধন্যবাদ আপনাকে, এবং আমি শুভেচ্ছা জানাচ্ছি দর্শক শ্রোতাদের। দেখেন, আসলে আমাদের রেল ব্যবস্থাপনা আমি দেখি এখনও অনেকটা সেকেলে। এখানে দক্ষ জনবলের ঘাটতি আছে, এবং দুর্ঘটনা হলে এটা কুইকলি যে রেসপন্স করার জন্য একটা যে টিম থাকার কথা, সেখানে আসলে অভিজ্ঞতা দক্ষতার যে বিষয়গুলো, সেখানে আমাদের এখনও একটা সংকট আছে। এবং দুর্ঘটনা হওয়ার পরপরই এখন আসলে পুরো বিশ্বেই যেটা হয়েছে, আপনি জানেন যে আমরা প্রযুক্তি নির্ভর একটা ব্যবস্থাপনায় চলে গেছে। এখন মেকানিক্যাল ট্র্যাক মেইনটেনেন্স সিস্টেম আছে, এবং রিলিফ ট্রেন যেটা বলা হয়, সেই রিলিফ ট্রেন, উদ্ধারকারী ট্রেন যেটাই বলি না কেন আমি, সেটার যে সক্ষমতা সেটাও আসলে অনেক বেড়ে গেছে। আমাদের সমস্যা হচ্ছে যে আমরা এখনও আসলে আমাদের রেল পরিচালনা বলি, রক্ষণাবেক্ষণ বলি, অথবা এই যে উদ্ধার কাজ, সেটা এখনও আমরা পুরোপুরি আসলে যান্ত্রিক ব্যবস্থাপনায় যেতে পারিনি, অটোমেশনটা আমরা করতে পারিনি। প্রযুক্তি নির্ভরশীলতার জায়গা থেকে একটা ঘাটতি আছে। এবং আরেকটা বড় বিষয় হচ্ছে আসলে এই দুর্ঘটনার, বিশেষ করে গতকাল যে দুর্ঘটনা হয়েছে, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আসলে আমাদের তেলবাহী ট্রেন থেকে যেভাবে আসলে অকটেন বা ডিজেল পড়ছিল, এটা কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ। একটু আগুনের স্পর্শ পেলে একদম বিস্ফোরণের বড় ধরনের বিস্ফোরণ হতে পারে। মানে যে দুর্ঘটনা আমরা দেখলাম, আপনি বলছিলেন যে লাকিলি আমি বলবো যে যাত্রী ছিল না, যেহেতু অফডে ছিল। কমিউটার ট্রেন মূলত সে কমলাপুর দিকে যাচ্ছিল, এবং ওয়াশিংয়ের পরে হয়তোবা আজকে সে যাত্রা শুরু করতো। তো আমি যেটা মনে করি, আসলে ভাগ্যের জোরে আমরা বেঁচে গেলাম, কিন্তু এই দুর্ঘটনাকে আসলে আমি বলবো ছোট করে দেখার কিছু নেই। এই জায়গাটায় যে এই যে একটা ভয়াবহ বিষয়, এইটা কি আমাদের কর্তৃপক্ষ টের পাচ্ছে কিনা? না, দেখেন, আমি যেটা বলছিলাম যে আমাদের অবকাঠামো তৈরিতে বিনিয়োগের কিন্তু ঘাটতি নাই। গত এক যুগে আমার ধারণা আমরা প্রায় 1.5 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করেছি, কিন্তু আমি যেভাবে দেখি আমাদের বিনিয়োগটা অনেকটাই কিন্তু অবকাঠামো কেন্দ্রিক। আমরা অবকাঠামোতে বিনিয়োগ করেছি, কিন্তু দক্ষ জনবল তৈরির যে বিষয়টা, সেখানে আমরা মনোযোগী হইনি। আমাদের ব্যবস্থাপনা, আমি যেটা বলছিলাম, একেবারেই প্রাগৈতিহাসিক। এখানে জনবলের ঘাটতি আছে, এবং দক্ষ জনবল না থাকাতে রেল অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে আমি বলবো। এবং রেল আসলে এটা ফ্লাইওভার না যে আমি ফ্লাইওভার তৈরি করলাম, করে ভুলে গেলাম। এটা আসলে দরদ দিয়ে প্রতিদিন পরিচালনা করতে হয়, এবং পরিচালনা করতে গেলে এর পিছনে লোকবলের দরকার আছে। তো আমাদের যেহেতু লোকবলের ঘাটতি আছে, যেটা আমি বলছি, অর্ধেক লোকবল নিয়ে আসলে রেল এখন চলছে, তখন দেখা যায় যে তারা আসলে চুক্তিভিত্তিতে বা অনিয়মিত কর্মী যারা আছে তাদেরকে দিয়ে পরিচালনাটা করানো হচ্ছে। এটা আসলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আপনি যে প্রশ্নটি করলেন, দায়িত্বের যে বিষয়টা, এক্স্যাক্টলি, কারণ পয়েন্টসম্যান যে দুজনকে বহিষ্কার করা হলো, বহিষ্কার হয়েছে বা হলো, কিন্তু দুর্ঘটনার যে মূল্য, সেটা তো আসলে অবশ্যই। আর এই ধরনের ঝুঁকি আমাদের পুরো আসলে রেলপথেই আছে, কারণ আমরা অর্ধেক লোকবল নিয়ে এখন চলছে আমাদের রেল। তো এখানে এই যে আমি বলছিলাম, অনেকটাই অদক্ষ এবং আনারি, যেটা আমি বলবো, শব্দটা আমি আনারি ব্যবহার করব, কারণ এই যে আউটসোর্সিং বা চুক্তিতে যাদেরকে দেওয়া হচ্ছে, এবং পয়েন্টসম্যান বা লাইন্সম্যান, স্টেশন মাস্টার, তাদের দায়িত্বটা আসলে অত্যন্ত স্পর্শকাতর। এই জায়গাতে আসলে সামান্য একটা ভুলের কারণে দুর্ঘটনার যে আমরা ফ্যাটালিটি দেখি বা এটার যে ড্যামেজ, সেই ড্যামেজটা কিন্তু মানে ভীষণভাবে নাড়া দেয়। এবং আপনি গতকাল দুর্ঘটনা দেখেন, অনেকটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যেভাবে একটা বগির মধ্যে আরেকটা বগি ঢুকে গেছে, এখানে যদি যাত্রী থাকতো, যে পরিমাণ আসলে হতাহতের ঘটনা ঘটতো। তো এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমি যেটা বলছিলাম যে আমাদের তো আসলে বিনিয়োগ হচ্ছে, তো বিনিয়োগটা আসলে দক্ষ জনবল তৈরিতে ব্যবহার করতে হবে। এবং আমরা অনেক সময় দেখি যে, আপনি জানেন যে বিগত 1-2 বছরও রেল কিন্তু কিছু উদ্যোগ নিয়েছিল। আপনার তাদের যে জনবল কাঠামো আছে, সেখানে যেহেতু একটা ঘাটতি আছে, এই ঘাটতি পূরণ করার উদ্যোগ নিয়েছে। কিন্তু যেটা হয়েছে আসলে, জনবল নেওয়া হচ্ছে কিন্তু সেটা স্থায়ী হচ্ছে না।
তারা চাকরি ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। তাহলে আমাদের যারা নীতি নির্ধারক আছে, নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছে, তাদের কিন্তু ভাবতে হবে এই লোকগুলিকে কীভাবে রিটেন করা যায়, রিটেনশন প্রসেসটা কী হবে, দরকার পড়ে তাদেরকে কীভাবে ইনসেন্টিভাইজ করা যায়, এবং বিশেষ করে এখানে আমরা কিছু প্যাকেজও দিতে পারি যাতে করে আমার যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে তারা যেন রেলে থাকে এবং তাদেরকে প্রশিক্ষণ দিয়ে, আধুনিক প্রশিক্ষণ আমি বলবো, শুধু প্রশিক্ষণ হলে হবে না, কারণ রেলের প্রশিক্ষণ ব্যবস্থাপনা এখনও ঘাটতি আছে, আর এটা সেকেলে প্রশিক্ষণ ব্যবস্থাপনা। কি ধরনের, আপনি যেহেতু বলছেন যে আমরা অনেকেই বলছি যে এই যে প্রশিক্ষণে ঘাটতি রয়েছে কিংবা কিছুটা শিখেলে, ঠিক কোন ধরনের ব্যবস্থাগুলো শিখেলে যেটাকে আসলে খুব দ্রুত আমাদের আধুনিক না করা গেলে আসলে এই নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হবে? একটা চমৎকার প্রশ্ন করেছেন। আমি বলবো আসলে আপনি দেখেন আমাদের রেলের যে আমি অবকাঠামোর কথা বলছিলাম, এখন কিন্তু আমাদের অনেকগুলো স্টেশনে আপনি জানেন কম্পিউটার বেস ইন্টারলকিং সিস্টেম চলে আসছে। যদিও আমাদের যে সিগন্যালিং সিস্টেমটা এটা অনেকগুলি সেকশনে অন্য ধরনের সিগন্যালিং সিস্টেমে আছে, অর্থাৎ সিগন্যালিং জটিলতাও এখানে আছে। কিছু জায়গায় আমি যে সিবিআইয়ের কথা বলছি, কিছু জায়গায় আপনার আছে নন ইন্টারলকিং সিস্টেম, কিছু জায়গায় মেকানিক্যাল ইন্টারলকিং, কিছু জায়গায় ব্রিটিশ আমলের যে আমরা দেখতাম কালার লাইট দিয়ে সিগন্যালিং সিস্টেম, সেটাও কিন্তু আছে। তো যেহেতু আমাদের সিগন্যালিং সিস্টেমে কিছু কিছু স্টেশনে আমি বললাম যে ইন্টারলক হয়ে গেছে, এটা তো আসলে কম্পিউটার বেস। এর পিছনে যে আমরা যেটা বলি ম্যান বিহাইন্ড দ্য মেশিন, যে এটা পরিচালনা করবে তার কিন্তু এই প্রশিক্ষণ লাগবে। তো সেই জায়গায় আমাদের এই প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থাপনা আমাদের এখনও কিন্তু তৈরি হয়নি। তো আমি যেটা দেখছি যে আসলে আমরা দেখি অনেক সময় প্রকল্প আওতাভুক্ত যারা থাকেন, বিশেষ করে কর্মব্যক্তি যারা আছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, তারা কিন্তু বিদেশে সফরে যাচ্ছে। সেই জায়গায় আসলে মাঠ পর্যায়ে যারা কাজ করবে, আমরা প্রয়োজন বোধে তাদেরকে কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারত হতে পারে, চীন হতে পারে, সেখানে পাঠিয়েও কিন্তু আমরা প্রশিক্ষণ নিতে পারি। এবং ওই প্রশিক্ষণগুলি নিয়ে আসার পর আমাদের ঢাকায় যে আমাদের প্রধান প্রশিক্ষণ কেন্দ্র রেলের আছে, পরে তারা কিন্তু ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করতে পারে। কিন্তু শুরুটা তো করতে হবে। তো আমাদের মাঠ পর্যায়ে যারা কাজ করে, আমি যেটা বললাম, তাদের দায়িত্বটা অত্যন্ত স্পর্শকাতর, সেন্সিটিভ। তাদের প্রশিক্ষণটা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিনিয়োগটা তো হচ্ছে, যেটা আমি বারবার বলছি, কিন্তু এই বিনিয়োগটা আসলে দক্ষ জনবল তৈরি, স্মার্ট হিউম্যান রিসোর্স আমি বলবো। কারণ আমাদের শুধুমাত্র আসলে রেল যেভাবে আমরা দেখছি তার লাইন সম্প্রসারিত হচ্ছে, আপনার নতুন নতুন আমি টেকনোলজির কথা বলছি, যেমন কম্পিউটার বেস ইন্টারলকিং চলে আসছে, এবং ভবিষ্যতে আমাদের যে গেটগুলি আছে লেভেল ক্রসিং, সেটাকে আমরা অটোমেশন করতেই হবে। কারণ আপনি তো গতি বাড়াতে যাচ্ছেন। এখন এই গতি বাড়াতে গিয়ে যদি আমরা ওই হিউম্যান ইন্টারভেনশন বা এখানে যে আমরা দেখি গেটম্যান দিয়ে পরিচালনা করার যে বিষয়টা, সেটা কিন্তু আপনার যে প্রোডাক্টিভিটি পাওয়ার কথা, সেই প্রোডাক্টিভিটি কিন্তু তৈরি হবে না। সেখানে আমাদের অবশ্যই অটোমেশনে যেতে হবে। এখন রেলওয়ে অটোমেশন আসলে পুরো বিশ্ব, এমনকি আমি যেটা বলছিলাম আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তারা কিন্তু তাদের রেলে অটোমেশন ব্যাপকভাবে করেছে। এর পিছনে একটা বড় কারণ হচ্ছে যে তাদের কিন্তু নিজস্ব আইসিটি একটা ডিপার্টমেন্ট আছে রেলের। তো তারা হোমগ্রোন নলেজটা ব্যবহার করতে পারে, তারা নিজেরা প্রযুক্তি তৈরি করছে। এই যে রেলের মধ্যে যে সংঘর্ষ আমরা দেখি, গতকাল যে মুখোমুখি সংঘর্ষ হলো, ওরা যেটা করেছে, ওদের আইসিটি ডিভিশন তারা একটা অ্যাপ তৈরি করে ফেলেছে, এবং এই টেকনোলজি তারা অনেকগুলি ট্রেনে বসিয়েছে, যেটাকে কোভাস টেকনোলজি বলে। এই কোভাস টেকনোলজি এমন একটা জিনিস যে আপনার দুটো ট্রেনের মধ্যে আসলে দূরত্ব কতটুকু রাখতে হবে, এমনকি কাছাকাছি হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে ব্রেক অ্যাপ্লাই করা হয়। যদি লোকোমাস্টার বা সহকারী লোকোমাস্টার ভুলেও যায়, কিন্তু প্রযুক্তি তো ভুলে যাবে না, ওইভাবেই আসলে তার প্রোগ্রামিংটা ওইভাবে করা আছে ভিতরে। তারা কিন্তু ওই টেকনোলজি চলে গেছে, এবং তাদের লোকোমাস্টারের যে ক্যাব আছে, ক্যাবের ভিতরে ড্যাশবোর্ডে পুরো জিপিএস সিস্টেমটা বসানো থাকে। তারা কিন্তু ড্যাশবোর্ডে বসেই দেখতে পারে পুরো ট্র্যাকটা কেমন আছে, সিগন্যালিং স্ট্যাটাসটা কেমন, আমরা লেভেল ক্রসিংয়ে গেটটা পড়েছে কিনা। ফলে যেটা হয়, তারা কিন্তু দুর্ঘটনা অনেক কমিয়ে এনেছে। তাদের এত বড় নেটওয়ার্ক, প্রায় 70,000 কিলোমিটার তাদের রেল লাইন আছে, এরপরেও কিন্তু দেখা যাচ্ছে দুর্ঘটনা বলেন এটা অনেকটা তারা নিয়ন্ত্রণ করতে পেরেছে। কিন্তু আমাদের নেটওয়ার্ক কিন্তু খুব বড় না, এটা বুঝতে হবে। মাত্র 3,000 কিলোমিটার আমাদের রেলপথ, এবং রেল লাইন হয়তো বা 4,500 কিলোমিটার মতো আছে। তো আমরা এই রেল লাইনটাকে যদি এখনই দরদ দিয়ে, যে প্রযুক্তি নির্ভরশীলতার কথা আমি বলছি, ব্যবস্থাপনাটা যদি আরও মডার্ন না করতে পারি, তাহলে আমাদের যে দুর্বলতাগুলি থাকবে, আমি লাইন এক্সপেনশন করছি, ওই দুর্বলতা ওই লাইনগুলি তো হয়ে যাবে। আপনি বলছিলেন যে অ্যাপ নির্ভর যে ভারত যে পদ্ধতিটা চালু করলো, মানে সেটা কি খুব ব্যয়বহুল, বা মানে নাকি আসলে সঠিক উদ্যোগের জায়গাটা আসলে? এটা সদিচ্ছার ব্যাপার। আমি যেভাবে দেখি, আসলে আমাদের বিনিয়োগ যে পরিমাণ হয়েছে, আমরা যদি মাত্র 2% এটা যদি প্রযুক্তির পিছনে খরচ করতাম, পুরো নেটওয়ার্কটাকে আপনি একেবারে প্রযুক্তি নির্ভর করতে পারতেন। সেখানে আমি যে লেভেল ক্রসিং অটোমেশনের কথা বলছি, সেটাও আপনি করতে পারতেন। এবং আমরা প্রায় একটা সমস্যা দেখি যে আমাদের যেহেতু মেইনটেনেন্সের একটা ঘাটতি থাকে, অনেক সময় রেলের মধ্যে যে এক্সপেনশন গ্যাপ থাকে, সেখানে দেখা যায় ফিশ প্লেট চুরি হয়ে যাচ্ছে, অথবা অনেক সময় লাইনে কিছু অংশ কেটে ফেলছে, সেটা অনেক সময় স্যাবোটেজ করে যারা, তারাও করছে। এই যে
একটা অব্যবস্থাপনা অথবা অনেক সময় ঝুঁকি তৈরি হচ্ছে বিভিন্নভাবে। এটার জন্য কিন্তু আমার এই যে বললাম মাত্র 2% যদি আমি ব্যয় করতাম, পুরো নেটওয়ার্কটা আসলে অনেকটাই ঝুঁকিমুক্ত হয়ে যেত। তার মানে একটা পরিকল্পিত যে বিনিয়োগ সেই জায়গায় আমি অবশ্যই আপনার সাথে একমত যে আমাদের বিনিয়োগ হচ্ছে, কিন্তু আসলে পরিকল্পিত বিনিয়োগের একটা ঘাটতি আছে। এবং অনেক ক্ষেত্রে আমি এটাও বলবো যে আমাদের বিনিয়োগটা আসলে যেখানে করার দরকার ছিল সেখানে আমরা করতে পারিনি। যেমন আপনি জানেন যে আমাদের এই যে আমি প্রযুক্তি নির্ভরশীলতার কথা বলছি, বিনিয়োগটা অতি সামান্য, আমি যেটা বললাম মাত্র 1 থেকে 2%। কিন্তু আমরা দেখলাম যে রেলের যারা নীতি নির্ধারক আছেন বেশ কিছু দৃষ্টিনন্দন তারা রেলওয়ে স্টেশন তৈরি করেছে যেখানে ট্রেনও থামে না, দেখা যাচ্ছে সেখানে টিকটক করছে, আবার অনেকে কাপড় শুকাচ্ছে, এটা বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। এই বিনিয়োগটা যদি ওখানে না করে আমরা যদি প্রযুক্তির পিছিয়ে বিনিয়োগ করতাম, এমনকি আমাদের জনবল যেটা আমি বলছি ঘাটতি, সেখানে যদি বিনিয়োগ করতাম, তাহলে আমার রেল সিস্টেমটা টেকসই হতো। আপনি যে প্রশ্নটা বারবার করছেন কতটুকু নিরাপদ, তো নিরাপত্তার জন্য আমি যেটা বারবার বলছি, এটা প্রযুক্তি নির্ভর হতে হবে। আমরা তো গতি বাড়াতে চাচ্ছি, বিনিয়োগটা কেন করছি? রেলের গতি বাড়াবো এবং নিরাপত্তার জন্যই, কিন্তু নিরাপদ বলেই মানুষ এখন পর্যন্ত ট্রেনকে বেশি পছন্দ করে নিরাপদ যাত্রা। কিন্তু যেভাবে দুর্ঘটনাগুলি ঘটছে অনেকের মনে কিন্তু শঙ্কা তৈরি হয়েছে। আমি সড়ক পথে যানবাহনের যে রেষারেষি দেখি এবং যে দুর্ঘটনা বা মহাসড়কে যে রক্তক্ষরণ দেখি, সেখান থেকে বের হয়ে আসার জন্য কিন্তু অনেকে ট্রেন বেছে নেয়, যেটা আপনি বললেন। কিন্তু এখন দেখা যাচ্ছে ট্রেনের মধ্যে কয়দিন পর পর লাইনচ্যুতি হচ্ছে, ডিরেলমেন্ট হচ্ছে, লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা ঘটছে, মুখোমুখি সংঘর্ষ হচ্ছে। এটা আসলে আমি মনে করি অনেকটাই অগ্রহণযোগ্য। এখানে আসলে আমাদের যে নীতি নির্ধারণের পর্যায়ে আমাদের আসলে পলিসির কিছু দুর্বলতা আছে, যে আমরা নতুন নতুন অবকাঠামো বিনিয়োগ করছি, কিন্তু পুরাতন যে লাইনগুলি আছে সেটা আমি ভুলে গেছি। আমার পুরাতন লাইন ভুলে গেলে তো হবে না। এই পুরাতন লাইনগুলি রেখেই কিভাবে টেকসই করা যায়, ব্যবস্থাপনাটা কীভাবে টেকসই করা যায় সেটা করতে হবে। আমি একটা গবেষণা করে দেখেছি যে আমাদের যে পুরাতন লাইনগুলি পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের যে লাইনগুলি আছে, আপনি জানেন যে প্রায় আমরা বলছি 63% ঝুঁকিপূর্ণ। এখন এই লাইনগুলিকে যদি আমরা মাত্র আমি বলবো যে 10,000 কোটি টাকা যদি বিনিয়োগ করা হয়, যেহেতু আমরা লক্ষ কোটি টাকা কিন্তু বিনিয়োগ করেছি, 10,000 কোটি টাকা বিনিয়োগ করলে দেখা যাবে আপনার এই লাইনগুলি একেবারে ঝুঁকিমুক্ত হয়ে যাবে। আপনি নতুন ট্র্যাক বসাতে পারবেন। কিছু কিছু জায়গায় আমরা ক্যাজুয়াল মেইনটেনেন্সের যে কথাটা বলি, আপনার কাছে একটু জানতে চাইবো যে একটু বিরতির সময় এসেছে, বিরতির পরে এসেছি যে আপনি বলছেন 63% পুরনো লাইনে ঝুঁকি রয়েছে। সেই ঝুঁকিগুলো আসলে কি ধরনের ঝুঁকি, সেটা আসলে কত দ্রুত, আপনি যে বলছিলেন 10,000 কোটি টাকা বিনিয়োগ করলে এটা করা গেলে আসলে কত দ্রুত এটা থেকে বেরিয়ে আসা সম্ভব, আমরা একটু জানতে চাইবো একটা ছোট্ট বিরতির পরে। দর্শক, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। আবার স্বাগত, আপনারা দেখছেন আপনার সঙ্গে আমরা কথা বলছিলাম কতটা নিরাপদ রেলপথ, এই বিষয়ে আমাদের সঙ্গে রয়েছেন কথা বলার জন্য বুয়েটের পুরকৌশল বিভাগের শিক্ষক ও যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান। আমরা বিরতির আগে যে প্রশ্নটা রেখেছিলাম সেটি হচ্ছে যে আপনি বলছিলেন 63% যে পুরনো লাইন সেখানে আসলে ঝুঁকি রয়েছে, সেই ঝুঁকিগুলো আসলে কীরকম, এবং সেটা আপনি বিনিয়োগের যে কথাটা বলেছেন সেই বিনিয়োগ করা গেলে আসলে সেই ঝুঁকি থেকে কত দ্রুত বের হয়ে আসা সম্ভব, এবং সেই বের হওয়ার ফলে আমরা কি পরিমাণ এক ধরনের নিরাপত্তার জায়গাটা নিশ্চিত করতে পারবো? দেখেন, আমি যে ঝুঁকির কথা বলছিলাম, এখানে আসলে আপনি জানেন যে আমাদের যে রেল লাইন আছে আমরা 3,000 কিলোমিটার বলছি, এর 63% মানে প্রায় 2,000 কিলোমিটার কাছাকাছি। তো এটার একটা বড় বিষয় হচ্ছে আমাদের রেলের যে আমরা আয়ুষ্কালের কথা বলি, সাধারণত 50 বছর হয়ে থাকে। আমাদের অনেক রেল লাইন কিন্তু 50 বছর পেরিয়ে গেছে, এমনকি ব্রিটিশ আমলের রেল লাইনও কিন্তু অনেক জায়গায় বসে আছে। এটার আসলে আয়ুষ্কাল শেষ। তো যেহেতু আমরা বিনিয়োগে, আমি মনে করি যে আমাদের রেলে একসময় বিনিয়োগ হয়নি, এখন আবার বিনিয়োগ হচ্ছে। বর্তমান সরকার আসলে আমি বলবো অনেকটা রেল বান্ধব, রেলের উন্নয়নে আধুনিকায়নে তারা বিনিয়োগ করছেন, কিন্তু রেল লাইনগুলি অনেকটা অবহেলিত, বিশেষ করে পুরনো লাইনগুলি আমি কথা বলছি। এবং পাশাপাশি এই যে রেল লাইনের ঝুঁকির কথা বলছি, শুধু রেল লাইনের যে আয়ুষ্কাল শেষ হয়ে গেছে তা কিন্তু না, এর সাথে সাথে আপনি দেখবেন অনেক জায়গায় আমাদের বিশেষ করে যে পাথরের বিষয়টা আমরা বলি, পাথর কিন্তু আসলে এটার একটা ফাংশন আছে, রেল লাইনকে জায়গা মতো বসে রাখা, এবং যে লোডটা আসে ইঞ্জিন এবং লোকোমোটিভ বা কোচ থেকে সেটাকে ট্রান্সফার করে তার নিচের যে মাটি আছে বা আমরা সাবগ্রেড বলি, সেখানে সে ডিস্ট্রিবিউট করে দেয়। আরেকটা হচ্ছে আমাদের স্লিপারগুলি অনেক জায়গায় ঝুঁকিপূর্ণ। স্লিপারগুলি অনেক সময় স্লিপারই থাকছে না, এবং আপনি জানেন যে রেল লাইনের মাঝে আমরা যে প্রায় 60 থেকে 70 ফিটের কিছু সেকশনকে জোড়া দিয়ে এক্সপ্যানশন গ্যাপ রেখে করে কিন্তু আমরা রেল লাইনটা তৈরি করি। এই এক্সপ্যানশন গ্যাপটা এটা কিন্তু মেনটেন করতে হয় রেগুলারলি,
বিশেষ করে এই যে গরমের সময় আমরা দেখছি হিট ওয়েভ যে অনেক লম্বা হয়ে গেছে, বিভিন্ন জায়গায় দেখছি যে রেল বেঁকে যাচ্ছে, অনেক সময় দেখছি একটা লম্বা সেকশন আঁকাবাঁকা, অনেকটা সাপের মতন আঁকাবাঁকা হয়ে যাচ্ছে, যেটাকে আমরা সানকিং বলি। এটা কারণটা হচ্ছে আমরা ওই যে এক্সপেনশন গ্যাপের কথা বলছি, এটা আমরা সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করি না। এখানে খুব ভালো মানের আসলে লুব্রিকেটিং অয়েল ব্যবহার করার কথা, কিন্তু দেখা যাচ্ছে পোড়া মোবিল ব্যবহার করছে, ফলে আমার এক্সপেনশন জয়েন্টটা মসৃণ থাকছে না। রেল তো প্রসারিত হওয়ার চেষ্টা করবে, তাপমাত্রা বাড়লে আমরা যেটা বলি যে আমার অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার 35 ডিগ্রি সেন্টিগ্রেড যদি হয়ে যায় এবং 6 থেকে 7 দিন যদি টানা একটা হিট ওয়েভ থাকে, রেলের ভিতরে তাপমাত্রা দেখা যায় 10 থেকে 15 ডিগ্রি বেড়ে যায়, 50 ডিগ্রি হয়ে গেলেই সে বাঁকা শুরু করে। এখানে একটা জিনিস একটু আমি ক্লিয়ার করি, অনেকে আমি দেখি যে সমালোচনা করে 50 ডিগ্রিতে লোহা কেন বাঁকবে। কথাটা ঠিক আছে, কিন্তু 50 ডিগ্রিতে যে লোহা বেঁকে যায় একবারে সরাসরি সেটাও না। লোহা যখনই 50 ডিগ্রি তার ভিতরের তাপমাত্রা, মানে লাইনের ভিতরের তাপমাত্রা যখনই 50 ডিগ্রি হচ্ছে, আরেকটা জিনিস যুক্ত হয়, সেটা বুঝতে হবে, সেটা হচ্ছে আমার রেলের যে ভর এবং তার যে বেগ, এই ভর বেগটা গিয়েই কিন্তু আমার এই যে 50 ডিগ্রি ঘর্ষণের তৈরি হয়, সেখানেও তাপ তৈরি হয় এবং ওজনটা নিতে হয় তাকে। তখন সে দেখা যায় যে অনেক আমরা বলি পার্শ্বীয়ভাবে সে বেঁকে যাচ্ছে বা সাইড ওয়াইজ সে বাকলিং করছে, বেঁকে যাচ্ছে। তো এই জিনিসটার জন্য আপনি জানেন যে আমরা অনেক সময় বলি যে আমরা গতি কমিয়ে দিই, অথবা অনেক সময় আমরা সাময়িক ট্রেন চলাচলও বন্ধ রাখতে হয় যখন রেলের ভিতর তাপমাত্রা অনেকটা বেড়ে যায়, কারণ তার সহনশীল একটা ক্ষমতা আছে। তো আমি যেটা বলছিলাম যে এক্সপেনশন গ্যাপ, এখানে আমাদের দুর্বলতা আছে, পাথর অনেক জায়গায় থাকছে না, আমাদের স্লিপারের সমস্যা আছে এবং লাইনগুলি অনেকটা আয়ুষ্কাল শেষ হয়ে গেছে। ফলে এই যে একটা দীর্ঘদিন ধরে আমরা যে রেল লাইনগুলিকে অবহেলায় রেখেছিলাম, তারা এখন একটা ঝুঁকিতে পড়ে গেছে। এবং এই কারণেই দেখবেন যে আমাদের রেলের যে পরিমাণ দুর্ঘটনা হয় তার প্রায় 83% কিন্তু ডিরেলমেন্ট, লাইনচ্যুতি, বগি পড়ে যাচ্ছে, কোচ পড়ে যাচ্ছে, লোকোমোটিভ পড়ে যাচ্ছে, তার চাকাগুলি পড়ে যাচ্ছে। এবং আপনি যেটা বলছেন যে আসলে যেটা হয় আমাদের দেশের অনেক জায়গায় এখন আমরা সিঙ্গেল লাইনে বসে আছি, কোনো লাইনে যদি এই ধরনের একটা দুর্ঘটনা ঘটে, দেখা যাচ্ছে পুরো কমলাপুরের সাথে যেহেতু পুরো বাংলাদেশের একটা যোগসূত্র থাকে, যোগাযোগ বিচ্ছিন্ন, শিডিউল বিপর্যয় হচ্ছে, ঘন্টার পর ঘন্টা যাত্রী সাধারণকে স্টেশনে বসে থাকতে হচ্ছে, একটা আসলে চরম একটা কষ্টের মধ্যে কিন্তু পড়ে যায়। এই কারণে আমি যেটা বলছিলাম যে আমরা যদি 10,000 কোটি টাকার একটা বিনিয়োগ করি, এই যে আমি সমস্যাগুলির কথা বলছি, অনেক জায়গায় ফিটিংসগুলি থাকছে না, ব্যালাস্ট বা পাথর থাকছে না, স্লিপার থাকছে না, লাইনগুলি আয়ুষ্কাল, এটা আসলে একেবারেই যেখানে নতুন ট্র্যাক বসানো দরকার সেখানে বসানো যাবে। পাশাপাশি যে জায়গাগুলিতে দেখা যাবে ক্যাজুয়াল, আমি সংস্কারের কথা বলছিলাম, অর্থাৎ কোনো জায়গায় হয়তো বা লাইন পরিবর্তন করতে হবে, কোনো জায়গায় পাথর, কোনো জায়গায় স্লিপার, এইভাবে করে কিন্তু আমরা যদি বিনিয়োগটা করতাম, যেহেতু আমি বলছি 1.5 লক্ষ কোটি টাকা আমরা বিনিয়োগ করেছি, কিন্তু এই যে পুরাতন লাইনগুলি এটা অবহেলায় পড়ে গেছে, আমরা ভুলেই গেছি যে আমাদের এই লাইনগুলি আছে, আমরা নতুনের দিকে নজর দিতে গেছি। এক্স্যাক্টলি, আমরা আমাদের ওই বিনিয়োগটা অনেকটা নতুনের পিছনে আমরা ছুটছি, কিন্তু আসলে আমাদের সামগ্রিকভাবে এবং সামষ্টিকভাবে চিন্তা করতে হবে। শুধু লাইনের বাইরে কি আমাদের যে ট্রেনগুলো রয়েছে বা আমাদের যে ইঞ্জিনগুলি সেগুলো আবার একই সাথে দেখা যায় যে ইঞ্জিন ঘোরানোর যে একটা যন্ত্র থাকে সেটা অনেক সময় নষ্ট থাকে। রাইট, আপনি ইঞ্জিনের কথা যেখানে তুললেন, আসলে আমাদের যে দুর্ঘটনাগুলি, যেহেতু আমরা দুর্ঘটনা নিয়ে কথা বলছি, আমাদের দুর্ঘটনার একটা বড় কারণ হচ্ছে আমাদের লোকোমোটিভগুলো কিন্তু আমি বলি বুড়ো হয়ে গেছে। আমাদের 70% ইঞ্জিন কিন্তু মেয়াদ উত্তীর্ণ। এখানে দেখেন, আমি একটু আগে বলছিলাম যে আমাদের নীতি নির্ধারণ পর্যায়ে তাদের কিন্তু ভাবতে হবে। আমরা দীর্ঘদিন ধরে কিন্তু অপেক্ষা করছিলাম, যেহেতু আমাদের ইঞ্জিনের একটা সংকট আছে, আমি বললাম মেয়াদ উত্তীর্ণ, আমরা কিন্তু অতি সম্প্রতি কিছু নতুন লোকোমোটিভ কিনেছি। আমরা জানেন যে 3000 সিরিজ আমরা বলি, প্রায় 30টি লোকোমোটিভ কেনা হয়েছে। কিন্তু এই লোকোমোটিভ কিনতে গিয়েও কিন্তু আমরা ন্যূনতম যে ফিজিবিলিটি স্টাডি দরকার সেটা আমরা করিনি। এখন দেখা যাচ্ছে যে আপনার যে লোকোমাস্টার আছে, সে শার্ট খুলে ইঞ্জিনের মধ্যে বসে তাকে চালাতে হচ্ছে, এত গরম ভিতরে, কেননা হিটওয়েভ তো অনেক লম্বা। তাহলে এইটা তো আসলে হতে পারে না। এবং ক্যাবের মধ্যে আসলে যে পরিমাণ হাইট থাকা দরকার সে হাইট নাই, লোকোমাস্টার সে দাঁড়াতে পারে না, সে অনেকটা মানে বেঁকে তাকে সামনে দেখতে হচ্ছে। এবং এই লোকোমোটিভগুলি যে ওজন, আমার লাইনের যে আমি বললাম যে লাইনের আমার একটা সক্ষমতা ঘাটতি আছে, পুরাতন লাইন, ওদের ওজন নেওয়ার একটা সক্ষমতা আছে, লোকোমোটিভগুলির ওজন আরও বেশি। ফলে আমরা পুরোনো লাইনে কিন্তু এই লোকোমোটিভও চালাতে পারছি না। আবার আমার প্ল্যাটফর্মে যে হাইট থাকার কথা, একটা লোকোমোটিভ যখন ঢুকবে ওই হাইটটা তো তার জন্য আসলে সক্ষমতার একটা বিষয় আছে, কিন্তু আমরা দেখছি ওই হাইটটাও বিবেচনা নেওয়া হয়নি। ফলে সব লাইনে আমরা এই লোকোমোটিভ চালাতে পারছি না। তাহলে এই যে প্রায় 30টা লোকোমোটিভ আমরা কিনলাম, এটা আপনার অনেকটাই অব্যবহারযোগ্য থাকলো। তাহলে এই জায়গাগুলি আমরা অতীতেও দেখেছি যে আমরা ডেমো ট্রেন কিনে, সেই ডেমো ট্রেনগুলি এখন অনেকটা জাদুঘরে যাওয়ার মতন অবস্থা, চলছে না। আবার আমরা নতুন ইঞ্জিন কিনলাম, সেখানেও ফিজিবিলিটি স্টাডি করলাম না। ফলে আমি যেটা দেখছি যে আমি বলছিলাম যে বিনিয়োগ হচ্ছে, কিন্তু বিনিয়োগগুলি করার সময় যা আরেকটু ভেবে চিন্তে করা উচিত। নাহলে যে জায়গায় বিনিয়োগ করা দরকার সেই জায়গায় না করে যদি অন্য জায়গায় করি, তাহলে তো আমরা বারবার দেখছি যে হোঁচট খাওয়ার বিষয়,
সেই হোঁচটটা কিন্তু আমরা খাচ্ছি। আমরা একদিকে গতি বাড়াতে পারছি না, অন্যদিকে আমরা দুর্ঘটনা কমাতে পারছি না, এবং সেবা নিয়ে তো অনেক প্রশ্ন আছে, সেটা হয়তো বা আমরা পরে আলোচনা করব। একটা বিষয় দেখা যায় যে দুর্ঘটনার কারণ হিসেবে অনেকগুলো বিষয় উঠে আসে বিভিন্ন সময় গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে আমরা দেখি। তার মধ্যে একটা হচ্ছে যে মালবাহী যে ট্রেনগুলো রয়েছে তার যে বগির বলা হয় এক ধরনের যে ডিস্ট্রিবিউটর বাল্ব এক ধরনের কার্যকর না থাকার কারণে অনেক সময় ব্রেক কাজ করে না। এইটাও কি আমাদের একটা বড় সংকট, বা কি পরিমাণে এই ধরনের? দেখেন, আসলে আমাদের ওয়াগন যেটা আমরা বলি, ওয়াগনগুলি অনেকটাই পুরনো প্রথম কথা, এবং এই ওয়াগনগুলি আসলে আমাদের মেনটেনেন্স করা হয়, আমাদের নিজস্ব ওয়ার্কশপগুলি আছে। আমি যেভাবে দেখি আসলে আপনার যে ওয়াগনগুলি যে পড়ে যাচ্ছে, অনেক সময় আমরা সরাসরি বলি যে আমাদের ওয়াগনের মধ্যে তেল আছে, তেলের যে আসলে একটা ফোর্স কাজ করে ভিতরে, সেটার কারণে আমাদের লাইন থেকে পড়ে যাচ্ছে, ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়, এবং লাইনটা অনেক সময়, যেটা আমরা বারবার বলছি, আমাদের লাইনগুলিও দুর্বল, সেটা ঠিক আছে। কিন্তু অনেক সময় আমাদের ওয়াগনগুলি মেনটেনেন্সটা হয় আসলে অবয়ব, মানে বাইরটা আমরা করছি, কিন্তু ওয়াগনের নিচে যে আন্ডার গিয়ার আছে, আন্ডার গিয়ারের ওখানে কিন্তু এক্সেল এবং হুইলগুলি আছে, এটাও কিন্তু মেনটেনেন্স করতে হয়। এটা করার জন্য আসলে আমাদের ওয়ার্কশপ, আমি বলবো এটা ভালো জিনিস যে আমরা আমাদের ওয়ার্কশপে কাজ করছি, মেনটেনেন্সটা করছি, রক্ষণাবেক্ষণ করছি, এটা ভালো জিনিস। কিন্তু আমার ওয়ার্কশপগুলির যে যন্ত্রপাতিগুলি আছে সেটা আসলে একেবারে মানধাতা আমলের। এই যন্ত্রপাতিগুলি আধুনিকায়ন করা এবং যন্ত্রপাতির পিছনে যারা টেকনিশিয়ান কাজ করে তাদেরকে আসলে ট্রেনিংগুলি দেওয়া। আমি যেটা বারবার বলছি, প্রয়োজন বোধে তাদের বিদেশে পাঠান, কারণ তারা তো আসলে রেলকে টেকসই করার পিছনে কারিগর হিসেবে আমি বলবো এই টেকনিশিয়ানরা একটা বড় ভূমিকা রাখে, কিন্তু তাদের প্রশিক্ষণটা দেওয়া হচ্ছে না সঠিকভাবে। ওয়ার্কশপগুলি আমরা এখনও অনেকটা অবহেলিত, কেন আমাদের সবসময় আসলে একটা, আমি দেখি যারা কর্মকর্তা যারা আছেন, যারা উপরের স্তরে যারা থাকেন, যারা সিদ্ধান্তগুলি নেন, তাদের সবসময় একটা মনোভাব কাজ করে যে আমি বাইরে থেকে আমদানি করব। তো এইটা আসলে আমি মনে করি যে আমাদের যেভাবে রেল সম্প্রসারণ হচ্ছে, এটাকে টেকসই করতে গেলে আমাদের ওয়ার্কশপগুলিতে আমাদের সক্ষমতা আছে। আমি যেটা মনে করি যে আমাদের যারা টেকনিশিয়ান আছে তাদের যদি প্রশিক্ষণ দেয়, আমরা দেশে কিন্তু ওয়াগন বগি তৈরি করতে পারি। বলা যায় যে আমরা সেই ব্রিটিশ আমল থেকে রেল ব্যবহার করছি, আমাদের নিজস্ব তো এক ধরনের ধারণা, অভিজ্ঞতা, এগুলোও তৈরি হয়েছে। সেই অভিজ্ঞতা বা ধারণাগুলো কি আসলে আমাদের রেলের যে উন্নয়ন সেখানে আমরা আসলে কাজে লাগাতে পারি না? আমাদের নলেজ, যেটা আপনি বলতে যাচ্ছেন যে অভিজ্ঞতা, দক্ষতা, এটা রিটেনশন করার আসলে পলিসি দুর্বল। যারা আপনি বলছেন যে যারা ধরেন অনেক দিন রেলে সেবা দিয়েছে, পরবর্তীতে রিটায়ারমেন্টের পর অবসর পরে চলে গেছে, প্রয়োজন মধ্যে তাদেরকে নিয়ে এসেও কিন্তু আমাদের সবসময়, আমাদের যেটা আমি বলছি নীতি নির্ধারক পর্যায়ে যেটা বলা হয় বা রেল কর্তৃপক্ষ বলতে থাকে যে আমাদের দক্ষ জনবলের একটা ঘাটতি আছে, কিন্তু এই ঘাটতি পূরণের জন্য যে আমার প্রক্রিয়া দরকার, বিশেষ করে আমি যেটা বলছিলাম যারা আসলে দক্ষ, তাদেরকে নিয়ে এসে হলেও আপনার দক্ষ জনবল তৈরির তো একটা পদক্ষেপ নিতে হবে, একটা উদ্যোগ দরকার আছে। সেই উদ্যোগটা আসলে ঘাটতি আছে, এটা আসলে আমাদের অনেকেই স্বীকার করতে চান না। যেটা আমি বললাম, আমরা অনেকটা আমদানি নির্ভর থাকতে চাই। আমদানি করতে গেলে হয়তো বা ব্যক্তিগতভাবে অনেকে লাভবান হবেন, কিন্তু রেলের প্রাতিষ্ঠানিক সক্ষমতা তৈরি করা যে জায়গাটা, কিন্তু আমদানি, যেসব জিনিস এখন পর্যন্ত আমদানি করি সেখান থেকে আসলে আপনি যেটা বলছেন আমাদের ওয়ার্কশপ বা ব্যবহার করার ঠিক কোন কোন জায়গাগুলো রয়েছে যেটা আসলে আমরা যে ক্ষেত্রে আমদানি খুব দ্রুতই চাইলে আসলে কমিয়ে দিতে পারি? প্রথম কথা হচ্ছে আমরা কিন্তু আপনার কোচ বা আপনি ওয়াগনের কথা বলছেন, এটা কিন্তু আমরা বাইরে থেকে আমদানি করে আনি, এবং বাইরে থেকে যে আমদানি করছি, যে জায়গাতে আমদানি করছি, খুব যে ভালো মানের আমি তাও বলবো না। আমরা দেশেই ভালো ওয়াগন কোচ তৈরি করার সক্ষমতা আমাদের আছে, এবং আমাদের দক্ষ জনবলও আছে। আমি যেটা বললাম, যারা রিটায়ারমেন্টের ক্ষেত্রে প্রয়োজন মধ্যে তাদের নিয়ে এসে হলেও প্রশিক্ষণ দিয়ে আমরা কিন্তু এই যে তৈরির পিছনে যে কারিগর, সেটা কিন্তু আমরা তৈরি করতে পারি। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে ইঞ্জিন বা লোকোমোটিভ, এটা আমরা আমদানি করে নিয়ে আসি। তো আমি যেভাবে দেখি আসলে আমাদের ইঞ্জিনের কিন্তু আমরা মেরামত বা সংস্কার এটা করার সক্ষমতা আমাদের আছে, কিন্তু ব্রিটিশ আমল থেকে আপনি যেটা বলছেন, আমাদের তো ওয়ার্কশপগুলি মানে পুরো এশিয়ার মধ্যে স্বনামধন্য কিন্তু ওয়ার্কশপগুলি একসময় বাংলাদেশে ছিল। আপনি পার্বতীপুরের কথা বলেন, পাহাড়তলি চিটংয়ে, অথবা সৈয়দপুর রেলওয়ে কারখানা, এটা বিশাল এখানে আসলে কর্মযোগ্য ছিল একসময়, এবং যন্ত্রপাতি থেকে শুরু করে লোকবলের সবসময় একদম সরগরম থাকতো। কিন্তু অবহেলা, যেটা আপনি যদি শুধু আমদানির পিছনেই সেইটার যে বিকাশ বা সেইটাকে আমরা ব্যবহার করা বা আন্তর্জাতিক মানে উন্নয়ন করা, সেই জায়গাটা আমাদের একেবারেই, আমি বলবো যে আমরা উদ্যোগী হইনি, আমরা অবহেলা করেছি।
সেটার জন্যই কিন্তু আমি বলবো এই খেসারতগুলি আমরা দিচ্ছি। কারণ আমি যদি দেশে একটা কোচ তৈরি করি আমাদের ওয়ার্কশপে, আমার ধারণা এটার যে খরচ হবে তার থেকে 5 গুণ বেশি খরচ করে কিন্তু আমি আমদানি করছি। তার মানে আমি কিন্তু 5টা আরও বেশি অতিরিক্ত কোচ নিয়ে আসতে পারতাম। সেটার সাথে আমার সার্বক্ষণিক আমাদের যে পুরো ব্যবস্থার সাথে যেহেতু খাপ খাইয়ে নেওয়ার ফলে নিরাপত্তার বিষয়টাও নিশ্চয়ই বাড়ে। আমরা আলোচনা করতে চাই, আরেকটা ছোট বিরতি সময় আছে, একটা ছোট বিরতি নিচ্ছি। দর্শক আমাদের সঙ্গেই থাকুন। আবার স্বাগত। আপনারা দেখছেন আপনার সঙ্গে আমরা কথা বলছিলাম কতটা নিরাপদ রেলপথ, এ নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান। আমরা আলোচনা করছিলাম যে নিরাপত্তার বিষয় নিয়ে, নিরাপদের থাকার বিষয় নিয়ে। একটা বিষয় যে এই আমরা সবসময় দেখি যে এই দুর্ঘটনা যেগুলো ঘটে তার মধ্যে গাফলতি একটা কারণ, অবহেলা একটা কারণ। একই সাথে আমরা যদি রেলের সেবার মানের কথা চিন্তা করি, সেটাও তো এক ধরনের আমাদের ঘাটতি রয়ে গেছে জনবলের সাথে মিলিয়ে। এবং আরেকটি বিষয় একটু তুলতে চাই আপনার সঙ্গে, সেটা হচ্ছে যে আজকে আবার রেলের ভাড়া বাড়ছে। এই যে আগের যে অনেক একটা সুবিধা ছিল, রেয়াতি সুবিধা, সেটা প্রত্যাহার করার ফলে এইটা আসলে আমাদের রেল সেবার ক্ষেত্রে কি ধরনের প্রভাব ফেলতে পারে, বিশেষ করে ভাড়া বৃদ্ধি এবং সব মিলিয়ে যদি একটু বলেন। দেখেন, আসলে রেল তো আসলে গণপরিবহন, গণমানুষের জন্য, এবং রেলের যারা ব্যবহারকারী আছে একটা বড় অংশ আমি মনে করি যে তারা এই যে সাশ্রয়ী বলেই কিন্তু এবং নিরাপদ বলেই তারা রেলে উঠছেন। ভাড়ার যে বিষয়টা, প্রথমে আমি বলবো আমি একটু আশ্চর্য হয়েছে যে আমাদের যারা রেল কর্তৃপক্ষ সবাইকে আমি দেখেছি তারা কিন্তু ইনিয়ে মিনিয়ে বলছেন ভাড়া বাড়ছে না। ভাড়ার উপরে যে ভর্তুকি বা রিয়াতির সুবিধা সেটা তুলে নেওয়া হচ্ছে, কিন্তু আসলে ভাড়া কিন্তু বাড়ছে। আমি দৃশ্যমানভাবে দেখছি তো ভাড়া বাড়ছে। আপনার পকেট থেকেই, যাদের পকেট থেকে এই টাকাটা কিন্তু যাবে। তারা অনেকভাবে বলার চেষ্টা করছেন। আসলে আমি যেভাবে দেখি যে আমাদের যে সেকশন ভিত্তিক বা দূরত্ব ভিত্তিক এরিয়াতে সুবিধা অনেকদিন ধরেই ছিল, এটা যে বাতিল করা হলো, তারা যে যুক্তিটা দেখাচ্ছেন যে রেলকে তারা লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে চান এবং লোকসান কমাতে চান, আসলে এই রিয়াতি সুবিধা তুলে দিয়ে আসলে খুব বেশি তারা লাভবান হবেন না। আমাদের রেলের যে আয় তার 60% আসলে যাত্রী থেকে আসে, আর 20% আপনার পণ্য পরিবহন থেকে, আর বাকিটা আসে রেলের কিছু জমি ইজারা দেওয়া আছে। কিন্তু পুরো বিশ্বে আমাদের ভারতে যদি আমরা তাকাই, তারা যে একটা লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে তার পিছনের মূল মেকানিজমটা হচ্ছে তারা আসলে পণ্য পরিবহনটা মনোযোগী হয়েছে। পণ্য পরিবহন থেকে তারা 80% আসলে আয় করে। আমরা ঠিক তার একটা উল্টো চিত্র দেখছি আমাদের দেশে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে রেলকে যদি লাভজনক হতে হয় তাহলে অবশ্যই পণ্য পরিবহনের সক্ষমতা তাদের বাড়াতে হবে। এই যে অবকাঠামো তৈরি হচ্ছে, আমাদের লাইনগুলি সম্প্রসারিত হচ্ছে, সেটা কি আমাদের তো এটা কি এক ধরনের নেটওয়ার্কের ঘাটতির কারণে, যে ঠিক আমরা যেখানে নিয়ে যেতে যাচ্ছি সেই কানেকশনগুলো আমাদের এক ধরনের দুর্বলতা রয়েছে, নাকি আসলে যে দ্রুত গতি আসলে আমি যেটা আশা করছি সেটা পাচ্ছি না? ঠিক কোন কারণে পণ্য পরিবহনকে আসলে উৎসাহিত করা যাচ্ছে না বাংলাদেশে? এখানে আসলে আমাদের আয়োজন এবং প্রস্তুতি দুটাতে ঘাটতি আছে আমি বলবো। কেননা আপনার রেলের এখনও আপনি দেখবেন রেল কার্গো পরিবহন করে এবং বাল্ক কার্গো, কিন্তু তাদের কথা ছিল, বা আমি যেটা বলি যে গুরুত্ব দিতে হবে কন্টেনার পরিবহন করতে। সারা বিশ্বই কিন্তু এখন কন্টেনারাইজড কার্গো পরিবহনের দিকে চলে গেছে এবং রেল সবসময় ওই দিকে হাঁটে। আমরা ভারতে দেখেন তাদের ডবল স্টেক কন্টেনার পরিবহন করছে। আমাদের নীতি নির্ধারণ পর্যায়ে আমি যেটা বলছি সেখানে পরিকল্পনার একটা ঘাটতি আছে, আয়োজনের ঘাটতি আছে, এবং এই কন্টেনারগুলি রাখার জন্য যে ডিপুর সক্ষমতা বাড়ানো সেখানেও আমরা কাজ করিনি। এখনও কমলাপুর আইসিডির উপর নির্ভর করে আছি, যেটা সক্ষমতা আমি অতি সামান্য, কিন্তু সুযোগ কিন্তু তৈরি হয়েছে। কেননা আমার রেল লাইনগুলি আপনি দেখেন আমার চট্টগ্রাম পোর্টের সাথে যুক্ত হয়েছে, এদিকে মংলা পোর্ট, এবং ভবিষ্যতে আমরা পায়রা পোর্টে যাব। তার মানে আমি এখনই দেখছি প্রায় আমার 3 থেকে 4 মিলিয়ন কন্টেনারের একটা পরিবহনের সুযোগ তৈরি হবে, সেখান থেকে একটা বড় আয় হতে পারে। কিন্তু সেটার জন্য তো আয়োজন লাগবে। আমরা বারবারই বলছি যে আপনার এই যে কমলাপুর আইসিডি সেটা সেখান থেকে সরিয়ে নিয়ে আমরা কিন্তু আমাদের ধরেন এক্সপ্রেসওয়ে যেটা আপনি বলছেন যে কানেক্টিভিটির কথা, ঢাকা মাওভাঙ্গা এক্সপ্রেসওয়ে, তার কাছাকাছি কিন্তু বেশ কিছু জায়গা আছে, সেখানে আমরা কিন্তু আইসিডি নিতে পারি। অথবা এখন আপনি জানেন যে আমাদের গাজীপুরে একটা আইসিডি কথা প্রায় আলোচনায় আসে, কিন্তু এটা আবার ঢাকার ভিতর দিয়ে কন্টেনার পরিবহন বা কার্গো পরিবহন এটা কতটুকু আসলে ফিজিবল হবে সেটাও কিন্তু ভাবতে হবে। তো এই জন্য আমি একটা জিনিস সবসময় দেখি যে আমাদের পরিকল্পনায় কিছু ত্রুটি বিচ্যুতি থেকে যাচ্ছে, আমরা আরেকটু ভেবে চিন্তে আমাদের কাজ করা দরকার। এবং আরেকটা বিষয় হচ্ছে যে রেলের কার্গো পরিবহনের পাশাপাশি যেহেতু আমরা ভাড়া নিয়েও কথা বলছি, আয়ের কিন্তু আরও অনেকগুলি খাত আছে। যেমন
একটা জিনিস যে আপনি জানেন যে আমাদের ব্রিটিশদের কাছ থেকে আমরা রেলের দুই পাশে যে জমি পেয়েছি, এই জমির যে অমিত সম্ভাবনা আছে সেটা কিন্তু আমরা কাজে লাগাতে পারিনি। এবং এই জমিরও তো অনেক বেদখল হয়ে আছে কিংবা অব্যবস্থাপনা রয়েছে, কি মানে সেটাকে সঠিকভাবে যে আপনি যেটা ব্যবহার করা যাচ্ছে না। আপনার এই জমিটা যদি আমরা বাণিজ্যিকভাবে ব্যবহার করতে পারতাম, কারণ রেলের জমি, এখানে রেলের বিভিন্ন পরিসংখ্যান থেকে আমরা যেটা জানতে পারি যে প্রায় 4000 একর জমি সেটা কিন্তু বেদখলে আছে। এই জমিগুলো যদি উদ্ধার করা যেত, এখানে যদি আমরা ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্টের যে কথা আমরা বলি, এখানে কিন্তু আমরা বাণিজ্যিকভাবে আমরা কনভেনশন বলছিলেন, হ্যাঁ এক্স্যাক্টলি, এবং কিছু কিছু জায়গায় আমরা চাইলে সিএনজি কনভার্সন যে সেন্টারের কথা বলি, অথবা আপনি কোল্ড স্টোরেজও করতে পারেন, এটা ভাড়া দেন, সেখান থেকে যে আয় হবে, আমি তো মনে করি এই আয়ের একটা অংশ কিন্তু আমাদের যে ফেয়ার স্ট্রাকচার আছে সেখানে যদি ঢুকিয়ে দেওয়া যায়, রেলের ভাড়াটা কিন্তু আরও যাত্রী বান্ধব করা সম্ভব, আরও কমানো সম্ভব। আমরা কেন রেলকে সাবসিডি নিতে হবে, এটাও আমার আসলে আমি অনেক সময় চিন্তা করেও কিন্তু আমি এটা উদ্ধার করতে পারিনি। রেলকে কেন সাবসিডি নিতে হবে, বরং রেলের আয়ের অনেক সুযোগ আছে। যে জমির কথা আমি বলছি, এটা তো আসলে বাণিজ্যিকভাবে ব্যবহার করা উচিত। দেখা যায় ট্রেনে কিন্তু এখন আর ওইভাবে টিকিট খালি থাকে না, পাওয়া যায় না। তারপরও অনেক সময় আমরা দেখি যে ভর্তুকি বা ইলেকশনের উপর নির্ভর করে। এক্স্যাক্টলি ভর্তুকির পরিমাণ কিন্তু বাড়ছে। রেলের যে আমরা আয় এবং ব্যয়ের যে একটা পার্থক্য বা ফারাকের কথা বলি, এটা কিন্তু দেখছি প্রতি বছরই বাড়ছে। এটা তো হওয়ার কথা না। যে বিনিয়োগ হচ্ছে, আমার তো আসলে এই যে আমরা গ্যাপটার কথা বলছি, আয় ব্যয়ের মধ্যে যে একটা অসামঞ্জস্যপূর্ণ বা একটা ঘাটতি আছে, এই ঘাটতিটা তো আসলে কমানোর কথা, কিন্তু ঘাটতি কিন্তু বাড়ছে এবং গতিও বাড়ছে না। যেটা আমরা বলছি সেবার মানটা, যেটা আপনি বলছেন যে আসলে সেবা দিতে গেলে প্রথম কথা হচ্ছে সেবা দেওয়ার পিছনে যে লোকগুলি থাকবে, এবং এই সেবা দেওয়ার ক্ষেত্রে তো নিরাপত্তাটা নিশ্চিত করতে হবে। আমি যখনই নিরাপদ ট্রেন বা রেলপথ নিশ্চিত করতে পারবো, স্বাভাবিকভাবেই আমার যাত্রীর সংখ্যাও বেড়ে যাবে। না, রেলের আসলে যাত্রীর মানে চাহিদার কোনো ঘাটতি আমি দেখি না। এখানে অনিয়ম আছে, অব্যবস্থাপনা আছে। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার টিকিট পাওয়া যাচ্ছে না, কিন্তু ট্রেনে ওঠার পর দেখা যাচ্ছে যে কোচের অনেক সিট ফাঁকা আছে, অনেক কেবিন দেখা যাচ্ছে ফাঁকা আছে। তো এইটা কিন্তু আসলে অনেকটা এখন ওপেন সিক্রেট। কিন্তু এটার জন্য যে আসলে জবাবদিহিতার যে বিষয়টা, সেই জবাবদিহি তো কাউকে করতে হচ্ছে না। তো এখানে পাবলিক মানির একটা অপচয় হচ্ছে, জনগণ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। রেলের যে কাঙ্ক্ষিত আয়ের কথা বলছি, সেই আয় থেকে রেল হোঁচট খাচ্ছে। তো এটা আসলে ব্যবস্থাপনার বিষয়। যেটা আমি বলছিলাম, রেল তো আসলে ফ্লাইওভার না, এটা দরদ দিয়ে আসলে পরিচালনা করতে হয়। এই দরদটা আমাদের যারা নীতি নির্ধারণের পর্যায়ে আছেন, অনেকের আসছে না। যদি এই দরদটা কাজ করে, তাহলে কিন্তু আসলে রেলের সেবার মান বাড়া এটা কঠিন কোনো বিষয় না। ভারতে দেখেন, আমরা ভারতের উদাহরণ অনেক সময় দিই, কারণ আমাদের পাশেই আমাদের বন্ধু রাষ্ট্র। ভারতের প্রায় 70,000 কিলোমিটার তাদের রেল নেটওয়ার্ক। তারা কিন্তু এই সেবার কথা চিন্তা করে, আপনি জানেন তারা প্রায় 70 থেকে 80% তাদের ট্রেন কিন্তু ইলেকট্রিফিকেশন হয়ে গেছে, বৈদ্যুতিক ট্রেনে তারা চলে গেছে, গতি বেড়েছে এবং সেবাও সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু বেড়েছে। আমরা অতি সম্প্রতি যে লাইনগুলি তৈরি করলাম, সেখানে যদি আমরা পরীক্ষামূলকভাবে হলেও আমরা যদি ইলেকট্রিক ট্রেনের একটা সংস্থা রাখতে পারতাম। এই যেমন ঢাকায় আমরা মেট্রো রেলের সুবিধা পেলাম, এইটাকে যদি আমরা ধরেন ঢাকা নারায়ণগঞ্জ কিংবা আমাদের উপশহরগুলো যদি চিন্তা করি, ঢাকার আশপাশ, সেভাবে যদি একটু বিস্তৃত করা যেত, একটা বড় অংশের চাপ কিন্তু কমে যেত। এটাই কিন্তু আমার কৌশলটা হওয়া উচিত। এটা খুব বেশি মানে অসম্ভব তো কিছু না। তবে একটা জিনিস আমি ইতিবাচক বলবো, আপনি জানেন আজকে আমাদের ঢাকা ভাঙ্গা কমিউটার ট্রেন চালু হলো, যেটা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম যে আসলে আমরা ঢাকাকে তো ডিসেন্ট্রালাইজেশন করতে পারলাম না। অন্তত এই যে আমাদের মেট্রোর সুবিধা, আপনি জানেন মেট্রো তো আমাদের কমলাপুর পর্যন্ত চলে যাবে, এবং কমলাপুর থেকে ভাঙ্গা পর্যন্ত যেহেতু কমিউটার ট্রেন আমাদের আছে এখন, তাহলে যেটা হবে আসলে ভাঙ্গাতে অনেকে কিন্তু এখন থাকার জন্য উৎসাহী হবে। তবে এটা আবার বিক্ষিপ্তভাবে চিন্তা করলে হবে না। ভাঙ্গাতে আমাদের যদি আসলেও ঢাকা থেকে কিছু লোক নিয়ে যেতে হয়, ঢাকাকে যদি কিছুটা ফাঁকা করতে হয়, তাহলে অবশ্যই ওইখানে কিন্তু আমাদের ভূমি ব্যবহারের কিছু নীতিমালা লাগবে। ওখানে নাগরিক সুবিধাগুলিও তো তৈরি করতে হবে, নাহলে মানুষ কিন্তু এমনি শুধু যাতায়াতের কথা বলে কিন্তু যাবে না, তার সাথে অন্যান্য যে সুবিধা। এক্স্যাক্টলি, আমরা ল্যান্ড ইউজ প্ল্যানিংটা লাগবে, সেখানে নাগরিক সুবিধাগুলি যে আমি কথা বলছি সেটা থাকতে হবে। সেটা হলে যেটা হবে, আপনি যেটা বলছেন যে মেট্রো নেটওয়ার্ক আমরা বলছি 30 বা 35 সালের মধ্যে আমাদের ঢাকার মধ্যে যখন পুরো নেটওয়ার্কটা দাঁড়িয়ে যাবে, পাশাপাশি আসলে আমাদের যে প্রধান যে আমাদের বন্দরগুলি আছে, এয়ারপোর্ট বলি বা আমাদের রেল বন্দর, এটার সাথে যদি একটা আসলে আন্তঃসংযোগ তৈরি করা যায় দূরপাল্লার ট্রেনগুলির সাথে, তাহলে কিন্তু ঢাকাটা অনেকটাই ফাঁকা হওয়ার একটা সুযোগ আছে। তো এটার জন্য আসলে সুষ্ঠু পরিকল্পনা লাগবে, নীতিতে কিছু পরিবর্তন লাগবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা ঢাকাকে, আপনি জানেন যে এত বিনিয়োগ হলো, ঢাকার ভিতরেও কিন্তু বিনিয়োগ হয়েছে, কিন্তু ঢাকার গতি কিন্তু এখনো আমরা বাড়াতে পারিনি। যদিও মেট্রো কিছুটা গতি দিয়েছে, স্বস্তি দিয়েছে,
কিন্তু আমাদের এই যে ফ্লাইওভার এক্সপ্রেসওয়ে আমরা কিন্তু এখনও ওই যে কাঙ্ক্ষিত মাত্রায় আমরা গতি চাচ্ছিলাম সেই কাঙ্ক্ষিত মাত্রায় আমরা পৌঁছতে পারিনি। সেক্ষেত্রে আসলে একটা বড় আমি এখানে সুযোগ দেখছি যে মেট্রো অর্থাৎ নগরকেন্দ্রিক রেল ব্যবস্থাপনা এবং তার সাথে দূরপাল্লার যে ট্রেনগুলি আছে এবং কমিউটার ট্রেন, মেইল ট্রেন এবং লোকাল ট্রেন, তাদের যদি একটা আন্তঃসংযোগ তৈরি করা যায় তাহলে ঢাকার গতিটা কিছু বাড়ার একটা সুযোগ আছে। এই সুযোগটা কিন্তু আমাদের নিতে হবে, নেওয়ার চেষ্টা করতে হবে। নিশ্চয়ই আমরা সেটা চাইবো। আর একটা ছোট্ট বিরতির সময় আছে, একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। দর্শক আমাদের সঙ্গে থাকুন। আবার স্বাগত। আপনারা দেখছেন আপনার সঙ্গে আমরা কথা বলছিলাম কতটা নিরাপদ রেলপথ, এই বিষয়ে আমাদের সঙ্গে রয়েছেন যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান। আমরা একটা বিষয়ে দেখেছি যে কিছুদিন আগে চট্টগ্রামের যে নতুন আমরা জানি এখন কক্সবাজারের সাথে যোগাযোগ স্থাপিত হয়েছে ট্রেনের মাধ্যমে, এখন পর্যটন ট্রেন চালু হয়েছে ঢাকা থেকে, খুব সহজে মানুষ কক্সবাজার যেতে পারছে। কিন্তু দোহাজারি যে কক্সবাজারের সাথে যে লাইনটি, সেখানে এক ধরনের ঝুঁকি আছে, বিশেষ করে যে কম্পিউটার বেসড ইন্টারলকিং সিস্টেমের কথা বলছি, সেইখানে এক ধরনের ত্রুটি রয়েছে যেটার মধ্যে ঝুঁকি, এবং সেটা আসলে কার্যকর করার খুব জরুরি। সেটা কেন আসলে হচ্ছে না, বা সেটা তো মানে এই নিরাপত্তা তো নিশ্চিত করতে হবে। যে দেখেন, প্রথমত হচ্ছে সিবিআই যে প্রযুক্তি, এটা একেবারে লেটেস্ট প্রযুক্তি। সিবিআইটা করা হয় মূলত আমাদের লেভেল ক্রসিং এবং পয়েন্টস অ্যান্ড ক্রসিংগুলি, গতকাল যে দুর্ঘটনা হলো পয়েন্টসে ভুলের কারণে পয়েন্টসম্যানের, তো এটাকে ইন্টারলক করে দেওয়া হয়। ফলে আসলে একই লাইনে দুই ট্রেন ঢুকে যাওয়া, বা ট্রেন আসছে কিন্তু লেভেল ক্রসিংয়ের গেট নামেনি, ফলে আমরা যেটা দেখি এটা হলে কি স্বয়ংক্রিয়ভাবে একটা লাইন হচ্ছে আরেকটা লাইন বন্ধ হয়ে যাবে। কোনোভাবেই এখানে ভুলের কোনো আসলে সুযোগ নেই, সে ঢুকতে পারবে না। তো কম্পিউটার বেসড ইন্টারলকিং সিস্টেম এখন আমাদের নতুন নতুন যে স্টেশনগুলি হয়েছে, যেটা 2000 কক্সবাজার বলছেন, পদ্মা সেতু হয়ে আমাদের যশোরে যে লাইন যাবে, সেখানেও আসলে প্রত্যেকটা স্টেশনে সিবিআই প্রযুক্তি রাখা হচ্ছে। কিন্তু আসলে এই সিবিআই প্রযুক্তিগুলি এখনো পুরোপুরি চালু না রেখেই আমরা ট্রেন চালু করেছি। এই জায়গায় আসলে কিছুটা আমরা বেগতির মধ্যে বা নিরাপত্তার ঝুঁকিতে পড়ে গেছি। তো আমাদের এই কারণেই আমরা দেখবেন যে আমাদের নতুন নতুন লাইনগুলি সব স্টেশনে কিন্তু ট্রেন থামছে না, যেহেতু আমার স্টেশনের যে সিগন্যালিং সিস্টেমটা এটা এখনও চালু হয়নি। তো এটা চালু না করে আসলে ট্রেন চলাচল করছে, এখানে তো ঝুঁকি আছে, অনেকটা ম্যানুয়ালি আমাদের কাজগুলি করতে হচ্ছে। তো এখানে চিন্তার বিষয়টা হলো যে আমরা করলাম সিবিআই দুর্ঘটনা কমানোর জন্য, কিন্তু সিবিআইটা আসলে এখনও ফাংশনাল না করার যে একটা পরিস্থিতি আমরা দেখছি, এখান থেকে বের হয়ে আসতে হবে। এটা যত দ্রুত সম্ভব এটা তো আমাদের ধীরে ধীরে সব জায়গায় এরকম প্রযুক্তির মধ্যে অবশ্যই। যেটা আমি এটা কি পুরনো লাইনের ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি করবে নাকি? এটা না, শোনেন, এটা অনেকটা আমি বলি যে আসলে বলে গুরুচণ্ডালী দোষ, যেটা আপনি কিছু জায়গায় সিবিআই থাকবে, কিছু জায়গায় নন ইন্টারলক থাকবে, এটা কিন্তু গুরুচণ্ডালী দোষের মতো আরেকটা সমস্যা হবে। এটা পর্যায়ক্রমে আমাদের যতগুলি স্টেশন আছে, স্টেশনের যে সিগন্যালিং সিস্টেম যেটা আমরা বলি, কারণ আপনার লুপ লাইন থেকে সাইড লাইনে ঢুকবে, আমার প্ল্যাটফর্মে ঢোকার পরে 3-4টা লাইন থাকে, এই যে ম্যানেজমেন্টগুলি, লাইনের পরিবর্তনের যে বিষয়গুলো, এটা সিবিআই করা উচিত, এবং অভিন্ন সিগন্যালিং সিস্টেম, অর্থাৎ সবগুলি আমাদের সিবিআইতে যেতে হবে, একই রকম হতে হবে। যেমন গতকাল যে দুর্ঘটনা আমাদের গাজীপুরে হলো, সেখানে যদি আমি আসি, একই সমস্যা, কিন্তু ওখানে কিন্তু সিবিআই আছে, কিন্তু যেহেতু নির্মাণ কাজ চলমান আছে, সিবিআইটা কিন্তু এখন আসলে ফাংশনাল না, বন্ধ রাখা আছে। এবং এটা ম্যানুয়ালি পয়েন্টসম্যান, সে জানেন আপনি যে আমাদের মোটর ঘুরিয়ে ঘুরিয়ে আসলে পয়েন্টসগুলি মিলাতে হয়, এবং সেটা আমরা ক্ল্যাম্প বলি, ক্ল্যাম্প দিয়ে এটা যুক্ত করতে হয়। তো এটা করতে গিয়ে সে বলা হচ্ছে ভুল করেছে। এখানে একটা বিষয় কি দেখেন, আমরা দুর্ঘটনা হলে আমরা প্রথম কথা বলছি, সবসময় দেখা যায় পয়েন্টসম্যান বা স্টেশন মাস্টার, তাকে দোষ দেওয়া হচ্ছে, তাদের ভুলের কথা বলা হচ্ছে। কিন্তু যারা এই যে পয়েন্টসম্যান বা স্টেশন মাস্টার অস্থায়ী যারা, বা অনেকটা অনিয়মিত যারা কর্মী আছে, তাদেরকে নিয়োগ দিচ্ছে, আমি তো বলবো তাদের ভুল মস্ত বড় ভুল। তাদের ভুলটা কিন্তু আমরা দেখছি না, শুধুমাত্র আমরা পয়েন্টসম্যানের ভুলের কথা বলছি। কারণ এই যে আমরা অনিয়মিত কর্মীদেরকে নিয়োগ দিচ্ছি, তাদের প্রশিক্ষণ কোথায়? বলা হচ্ছে তাদের নাকি প্রশিক্ষণ ছিল না। এক্স্যাক্টলি, দক্ষতা নাই, যাদের প্রশিক্ষণ নাই, তাদেরকে কেন আমরা, তাহলে তো স্বাভাবিক হয়ে যাবে। এক্স্যাক্টলি, আপনি যেটা বলছেন, আমি তো বলবো যে দুর্ঘটনা এটা অস্বাভাবিক না, এটা স্বাভাবিক। আপনার ঝুঁকি আছে, এবং তার মানে এই বাংলাদেশে তো এরকম অনেক জায়গায় অনেক সিগন্যালে এরকম কর্মী রয়েছে। অবশ্যই আছে, আমরা তো দেখি। আপনি যখনই দেখবেন লেভেল ক্রসিং এ দুর্ঘটনাগুলি হয়, বলাই হয় লেভেল ক্রসিং এ গেটম্যান ছিল না, থাকলেও সে ঘুমিয়েছিল, এবং হয়তোবা সে অস্থায়ী কর্মী। এই বিষয়গুলো তো বারবার সামনে আসছে।
তো এই জন্য আমি বলছি বিনিয়োগ হয়েছে অবকাঠামোর পিছনে। সড়কের ক্ষেত্রে যেমন আমরা দেখি যে এই যে ড্রাইভার চালক রয়েছেন তারা অতিরিক্ত সময় গাড়ি চালানোর ফলে ঘুমিয়ে পড়েন, তখন স্বাভাবিক হয়। একইভাবে তাদের উপরও যদি বাড়তি চাপ তৈরি হয় বা বাড়তি লোড হয়, এক্স্যাক্টলি আমাদের লোকোমাস্টার যারা আছে তাদের উপর একটা চাপ থাকে। কেননা আপনি দেখেন আমাদের প্রতি 1 কিলোমিটার পর পরই লেভেল ক্রসিং, তো চালক সে গতি কীভাবে তুলবে, সে প্রত্যেকটা লেভেল ক্রসিংয়ে গিয়ে তার গতি কমাতে হয় এবং ডানে বামে দেখতে হয় যে আমার সড়ক পথে আবার যানবাহন পারাপার হচ্ছে কিনা, দেখে তাকে কিন্তু চালাতে হয়। এটা একটা স্ট্রেস, মেন্টাল স্ট্রেসের একটা বিষয়। এই কারণে ইন্টারলক হয়ে গেলে আসলে আমার চালক কিন্তু সে সিগন্যাল দেখবে যে তার জন্য সিগন্যাল স্ট্যাটাসটা গ্রিন কিনা, সেটা কিন্তু গ্রিন তখনই হবে যখন আমার গেটটা নামানো থাকবে, ইন্টারলক হয়ে যাচ্ছে, তখন তার উপর স্ট্রেসটা কমে যায়। এবং আমি যেটা বলছিলাম যে নিশ্চিন্তে অনেকটা চালাতে হবে। এবং আমরা সবচেয়ে বড় কথা যে কুয়াশাচ্ছন্ন সময়ে যখন ঝুঁকিপূর্ণ আবহাওয়া, তখন চালককে কিন্তু আসলে তার সিগন্যাল স্ট্যাটাস দেখতেও সমস্যা হয়। এই জন্য আমি যেটা বলছিলাম যদি জিপিএস আমাদের ক্যাবে বসানো থাকতো, মানে স্বল্প ব্যয় করা যায়, চালক কিন্তু ক্যাবের মধ্যে বসেই দেখতে পারবে যে সামনে আমার লেভেল ক্রসিংয়ের স্ট্যাটাস কী, আমার সিগন্যাল স্ট্যাটাস কি, সে ক্যাবে বসেই দেখতে পারবে। এবং তখন সে অনেকটাই কিন্তু আসলে যে স্ট্রেস ফ্রি নির্ভর হয়ে সে চালাবে। তখন এই যে ছোটোখাটো ভুল হওয়া, আপনি যখন স্ট্রেসে থাকবেন তখন আপনি ভুল করতে থাকবেন, যেটাকে আমরা বলি কগনিটিভ প্রসেসটা আসলে স্লো হয়ে যায়। তো এই কারণে আমরা যে সনাতন পদ্ধতিতে রেল চালাচ্ছি, আমি যেটা বারবার বলছি, বিনিয়োগ হচ্ছে অবকাঠামোতে, কিন্তু দক্ষ জনবল তৈরির ক্ষেত্রে আমার বিনিয়োগ হচ্ছে না। সেই অবকাঠামোকে ঠিকভাবে কাজে লাগানোর জন্য যে আমার জনবল তো দরকার, স্মার্ট হিউম্যান রিসোর্স দরকার, এবং প্রযুক্তি নির্ভরশীলতা এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমার নেটওয়ার্ক কিন্তু এখনো ছোট আছে, এখনই যদি আমি এটা প্রযুক্তির দিয়ে বেঁধে ফেলতে পারি, এটা যখন সম্প্রসারিত হবে, তখন এই যে আমরা বলি যে আপনার স্কেল আপ করা, প্রযুক্তির স্কেল আপটা কিন্তু সহজ হবে। আপনি যখন বড় নেটওয়ার্ক হয়ে যাবে তখন কিন্তু আপনি হিমশিম খাবেন, অনেকটা খেয়ে হারিয়ে ফেলার মতন অবস্থা হবে। তো এটার জন্য আসলে সদিচ্ছা দরকার, প্রজ্ঞা দরকার এবং পরিকল্পিত উন্নয়ন দরকার। জি, আমাদের হাতে খুব বেশি সময় নেই, একদম শেষ প্রশ্ন, আপনি খুব যদি অল্প কথা একটু উত্তর দেন। সব মিলিয়ে যদি আমরা একটু ওভারঅল চিন্তা করি, এই মুহূর্তে আমরা, আপনি নিশ্চয়ই ভালো জানেন যে ট্রেনের কী কী অবস্থা রয়েছে, এই মুহূর্তে একদম জরুরি ভিত্তিতে আমরা যদি একদম ট্রেনকে কিছুটাও নিরাপত্তা দিতে চাই বা নিরাপদ করতে চাই, খুব জরুরি ভিত্তিতে আমাদের যদি 2-3টা কাজের কথা বলেন, সেটাকে কোনগুলোকে এগিয়ে রাখবেন আসলে? যে আমি বলবো আসলে প্রথম যে উদ্যোগটা নেওয়া দরকার সেটা হচ্ছে স্থায়ী লোকবলের নিয়োগ দিতে হবে। অস্থায়ী কর্মীর থেকে আমাদের বের হয়ে আসতে হবে, এবং যাদেরকে আমরা নিয়োগ দিব তাদেরকে একেবারে মডার্ন যে প্রশিক্ষণ দেওয়ার কথা আমি বলছি সেটা দিতে হবে, দক্ষতা নিশ্চিত করে মাঠে নামাতে হবে, তাদেরকে প্রস্তুত করতে হবে। আয়োজন প্রস্তুতি ছাড়া মাঠে নামে আসলে লাভ হবে না। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যে দুর্ঘটনাগুলি যদি ঠেকাতে চাই, যেটা আমরা বলছি রেলের পেছনে যে বিনিয়োগ হচ্ছে তার একটা অংশ আসলে প্রযুক্তির উপর বিনিয়োগ হওয়া দরকার। এবং আমার লোকোমোটিভ থেকে শুরু করে আমরা বগি ওয়াগনের কথা বলছি, সেখানে যে মেয়াদ উত্তীর্ণর কথা আমি বলছি, সেখানে আসলে ফিজিবিলিটি স্টাডি করে যে লোকোমোটিভগুলি আমাদের রেলের জন্য চলার উপযোগী সেই লোকোমোটিভ কিনতে হবে, যে ওয়াগন বা কোচগুলি আমাদের লাইনের জন্য উপযোগী সেই ওয়াগন কোচ কিনতে হবে। আমি বিনিয়োগ করব ফিজিবিলিটি স্টাডি ছাড়া, তারপর সেটা আমরা লোকোশেডে ফেলে রাখবো বা খোলা আকাশের নিচে ফেলে রাখবো, এবং জনগণের অর্থে যে একটা নিদারুণ অপচয় আমাদের দেখতে হবে, এটা তো আসলে গ্রহণযোগ্য না। এবং সর্বোপরি আমি যেটা মনে করি যে আমাদের রেলের একেবারে যারা নীতি নির্ধারণ পর্যায় থেকে এবং মাঠ পর্যায়ে যারা আছেন, তাদেরকে আসলে জবাবদিহিতা এবং স্বচ্ছতার যে বিষয়টা সেটা নিশ্চিত করতে হবে। যে আমরা দেখি প্রায় রেলের যে কেনাকাটায় কিছু অনিয়ম বের হয়ে আসে এবং অব্যবস্থাপনা যেগুলো আছে, সেটা আসলে নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে সরকার তো আসলে আমি মনে করি সরকারের সদিচ্ছার ঘাটতি নাই, রেলকে আসলে আধুনিক করার পিছনে বিনিয়োগ হচ্ছে। কিন্তু ওই যে বললাম, আসলে আপনার যদি পলিসিতে দুর্বলতা থাকে, পরিকল্পনায় যদি অপরিপক্কতা থাকে, তাহলে এই বিনিয়োগগুলি কিন্তু হোঁচট খায়। জি, আপনাকে অনেক ধন্যবাদ চমৎকারভাবে বিষয়গুলো বলার জন্য। আমরাও চাইবো যে দ্রুত পদক্ষেপগুলো নেওয়া হোক এবং দীর্ঘমেয়াদী যে পদক্ষেপ আছে সব মিলিয়ে রেল আরও নিরাপদ হোক, আরও মানুষের যাত্রা বাড়ুক, যাত্রা ভালো হোক, ভালো সুন্দরভাবে তারা যাত্রা করতে পারুক, এই প্রত্যাশা রাখছি। এই প্রত্যাশা রেখে আরেকবার ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা শেষ করছি। দর্শক ভালো থাকবেন।